চট্টগ্রামে এসএসসি উত্তীর্ণ ১২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। সকালে নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে শিবিরের এই সংবর্ধনা অনুষ্ঠান অনেক অনেক সুন্দর হয়েছে, মানে বলার মতো না। আসলে এতটা আশা করি নাই, আশার বাহিরে সুন্দর হয়েছে। এখানে শেষ না, আমাদের যাত্রাপথে আরো এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হইব। জীবনে সফলতা অর্জনের জন্য শিখতে পারছি যে অনেক মোটিভেশন পাইছি আর কি এখান থেকে। খুবই ভালো লেগেছে, ওদের সবকিছু অনেক সুন্দর ছিল আর মোটিভেশনগুলো খুবই ভালো লেগেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনে অংশগ্রহণ করে আমি সত্যি অনেক আনন্দিত। তারা এরকম সুন্দর আয়োজন করবে এবং আমাদেরকে এভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করবে, এটা খুবই সুন্দর একটা জিনিস। মানে খুবই ভালো লাগছে এরকম একটা সংবর্ধনা পেয়ে। ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর আয়োজন করার জন্য। তাদের মোটিভেশনাল যে কথাগুলো তারা বলেছিল, সেগুলা আমি চেষ্টা করব আমার জীবনে প্রতিফলিত করে, যাতে আমি ভালো জায়গায় যেতে পারি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে হচ্ছে আমাদেরকে এসি 2025-এ আছে আমরা A+ পাইছি, আমাদেরকে সম্বোধনা করছে, আমরা অনেক স্যাটিসফাই হয়েছি, আমাদেরকে অনেক ভালো লাগছে। অভিনন্দনযোগ্য। আমরা আগে জানতাম যে ইসলামী ছাত্র শিবির মানে সন্ত্রাসী, কিন্তু তারা আজকের এই চমৎকার একটা আয়োজনের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে না, তারা ছাত্রদের নিয়েই কাজ করে। আজকে এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগলো এবং ইসলামী ছাত্র শিবিরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবির আগামীতেও ছাত্রদের নিয়ে এই ছাত্রবান্ধব কর্মকাণ্ড করবে। আমরা ছাত্র শিবিরের জন্য মনে থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। আর আজকে এসেছি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের যেই যারা GPA 5 পাইছে তাদেরকে নিয়ে যেই সংবর্ধনাটা দেওয়া হয়েছে সেইখানে। তো এই সংবর্ধনা এসে প্রায় শুরু থেকে যতক্ষণই ছিলাম কোনো প্রবলেম হয় নাই। শুরু থেকেই যা আমাদেরকে দেওয়া হয়েছে, খাওয়া থেকে শুরু করে সবকিছু বেশ ভালো ছিল। আর আমার মতে আর কি এটা যদি আরো হয় তাহলে পরবর্তী যে প্রজন্ম তাদের জন্য আর কি একটা ভালো প্রভাব ফেলবে, তারা উৎসাহিত হবে যে আমাদের এরকম কিছু একটা করা উচিত। আর ওরা এত সুন্দর যে আয়োজন করছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির, তাদেরকে অনেক ধন্যবাদ। এরকম আয়োজন যদি ওরা করে প্রতি বছর, বাচ্চারা অনেক উৎসাহিত হবে, অনেক ভালো জায়গায় ওরা যেতে পারবে। ওদের যে বক্তব্যগুলো ছিল এগুলা যদি স্টুডেন্টরা শুনে মনোযোগ দিয়ে শুনে যদি এটা ধরে রাখতে পারে, তাহলে তাদের সামনের পথ এগিয়ে যেতে ওদের সোজা হবে, সহজ হবে। ভাই আজকে ভাই খুবই ভালো লাগছে ভাই। আমি এখানে আসতে পারে খুব খুশি আছি ভাই। এরকম একটা সুন্দর প্রোগ্রামে এসে আমি খুবই নিজেকে গর্ববোধ মনে করছি ভাই। আমি জীবনে একজন CSC ইঞ্জিনিয়ার হতে চাই। জীবন চলার পথে কিছু দিক নির্দেশনা পেলাম আমি, যা আমার অনেক পরিবর্তনে কাজে লাগবে। এখানে হচ্ছে অনেক আমাদের লাইফ লেসন গুলো ছিল, যে আমরা পরবর্তীতে আমাদের ক্যারিয়ারটা কিভাবে গড়বো, অনেক কিছু আর কি শিখতে পেরেছি। আমার একটা টাইমে আমি নিজেই যখন আমার ফোনে মেসেজটা আসছে যে শিবিরের এখান থেকে নেবে, তখন আমি ভাবতেছিলাম যে শিবির মানে তো রক্তপাত, এটা দিয়ে তো আল্লাহ ভয় লাগতেছে, যাবো না। বাট যখন তাদের এখানে আসছি আমার ধারণা পুরাই চেঞ্জ। এটা হচ্ছে আপনার লাইফকে কিভাবে সামনের দিকে আগাবে, অনেক কিছু আপনারা শেখাবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুমি হয়তো আজকে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, হয়তো অনেকে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছো, অথবা অনেকে খুব বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছো, অনেক কষ্ট কাঠিন্যের মধ্য দিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছ। তো পৃথিবীর সকল বাস্তবতাকে একসাথ করলে যেটা আমাদের সামনে দাঁড়ায়, যে তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, তোমার বাবার পেশা কি, তোমার মায়ের পেশা কি, তুমি কোথায় থাকছো, তুমি কোন বংশ থেকে আসছো, এটা পৃথিবীর মানুষ কখনো খুব বেশি হিসাব করবে না। বাট তুমি যেখানেই থাকো না কেন, তুমি নিজেকে পৃথিবীর জন্য কতটুকু মেলে ধরতে পারছো, কতটুকু যোগ্যতা অর্জন করেছো। এই পৃথিবীর যে কম্পিটিশন, যে গ্লোবাল ভিলেজের কম্পিটিশন, সেই কম্পিটিশনে তুমি তোমার পজিশনটা কোথায় করে নিচ্ছ, এটা হচ্ছে দিন শেষে সবাই হিসাব করবে। আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দিয়ে থাকি, যে বারাক ওবামাকে আমরা জানি তিনি আমেরিকার প্রেসিডেন্ট, এতটুকুই তো জানি। কিন্তু তুমি যদি আরেকটু বেশি জানতে চাও, তুমি পাবা তার বাবা ছিল আফ্রিকান, তার মা ছিল আমেরিকান। এবং এখানে দুঃখের বিষয় হলো, সে যখন শিশু ছিল, ছোট ছিল, ওই সময় তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এরকম একটা কঠিন মুহূর্তে তিনি তার নানির কাছে বড় হচ্ছিলেন। তো নানি একটা উপনীত বয়সে হওয়ার পর ওনাকে প্রাইমারি স্কুলে বা স্কুলে পাঠালেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য। তো সেখানে গিয়ে যখন সবাই এম ইন লাইফ রচনা লিখছেন, বারাক ওবামা বসে বসে ভাবছেন যে আমি কি এম ইন লাইফ রচনা লিখবো। তোমরা যেটা করছো, আমরা যেটা করছি, গাইড থেকে একটা মুখস্থ করে আসছে, ওইখানে লেখা ছিল আই ওয়ান্ট টু বি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার। ওই মুখস্থের উপর দিয়ে মোটামুটি পরীক্ষা পাশ করে আসছে। কিন্তু বারাক ওবামার মাথায় এটা আসছে যে আমি এখানে পরীক্ষায় শুধু পাশ করার জন্য লিখবো না, বরং আমি যা এম ইন লাইফ লিখবো এটা আমার জীবনের অর্জন করে আমি ছাড়বো। তখন তিনি ম্যাডামকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম পৃথিবীর সবচেয়ে বড় এম ইন লাইফ কি? তো তিনি চিন্তা করলেন যেহেতু পরাশক্তি, সুপার পাওয়ার আমেরিকা, তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো এটা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন বলা চলে। তখন তিনি লিখলেন আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। এরপরে তিনি যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সবাইকে স্টাডি করছেন যে এদের ব্যাকগ্রাউন্ড কি, এরা কে কিভাবে করে কোন ধাপে অগ্রসর হয়েছেন, কোন যোগ্যতাগুলো অর্জন করছেন, কোন স্কিলগুলো তাদের ছিল, এই সবকিছু স্টাডি করে তিনি নিজের জন্য একটা অনন্য পাথেয় ঠিক করলেন, করণীয় ঠিক করলেন এবং সেটা ধরে অগ্রসর হলেন। পরবর্তীতে তুমি আমি জানি যে তিনি হিলারির মতো এরকম প্রভাবশালী প্রার্থীকে তার দলীয়ভাবেও ফেস করেছেন, ডিবেট করেছেন এবং একটা পর্যায়ে তিনি আমেরিকার প্রেসিডেন্টও হয়েছেন। একটা সময় আমি এই কয়েক মাস আগে মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার মতো একটা বন জঙ্গলময় রাষ্ট্র, তুমি যদি একটা হিস্ট্রিটা পড়ো পাবা, এটা বন জঙ্গল দিয়ে পারে। ইভেন এখনো মালয়েশিয়ার 50% বেশি অঞ্চলগুলো বন জঙ্গল দিয়ে ঘেরা। অথচ সেই মালয়েশিয়া শুধুমাত্র তার শিক্ষা ব্যবস্থাকে উন্নতির মধ্য দিয়ে, তার শিক্ষা ব্যবস্থার পলিসিকে চেঞ্জ করার মধ্য দিয়ে, তার যতটুকু সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে, এই মানব সম্পদগুলোকে দক্ষতার মধ্য দিয়ে গড়ে তুলে আজকে তারা কোথায় চলে গেছে। এবং মালয়েশিয়া গেলে তোমার কাছে মনে হবে যে এশিয়ার মধ্যে তুমি একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছো উন্নতির দিক থেকে। এবং সেখানকার মানুষের মধ্যে এ ধরনের কনফ্লিক্ট না। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যুব সংগঠন, ছাত্র, অনেকের সাথে আমাদের মিট হয়েছে, তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা যখন রাজনৈতিক বক্তব্য দেন তখন কি করেন, গালাগালি করেন কিনা? বললেন না, গালাগালি করি না। তো প্রতিপক্ষ, ধরেন আপনি যদি 10 মিনিট বক্তব্য দেন, প্রতিপক্ষকে নিয়ে কয় মিনিট দেন আর আপনার দলের কথা কয় মিনিট বলেন? বলে যে আমি প্রতিপক্ষের নিয়ে বললে সর্বোচ্চ 10 সেকেন্ড বা 30 সেকেন্ড বলে, বাকি 9 মিনিট 30 সেকেন্ড হচ্ছে আমি আমার দলের কথাগুলো উপস্থাপন করি, আমি আসলে কি করতে চাই, আমার এজেন্ডা কি, সেটা মানুষের কাছে তুলে ধরি। আজকে দেখেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বক্তারা যখন বক্তব্য দিতে দাঁড়ায়, তার নিজের কোনো এজেন্ডা নাই, তার নিজের কোনো কথা নাই, সে কি করতে চায় সে ধরনের কোনো পলিসি নাই। অপর দল কি করতেছে, অপর দলকে নাকানি সুবানি কিভাবে খাওয়ানো যায়, সারাদিন শুধু এই ধরনের বক্তব্য দিয়ে বেড়ায়। এই ধরনের পলিটিক্স তো আসলে আমরাও চাই না। চাই আমরা? এ ধরনের পলিটিক্সকে কবর রচনার জন্যই 2024 অনুষ্ঠিত হয়েছে। ছাত্র শিবির তার টোটাল কার্যক্রমের 5 to 10% আমরা প্রচলিত ধারার রাজনীতির সাথে মিল রেখে কাজ করি, বাকি 90% হচ্ছে একজন ব্যক্তিকে গড়ে তোলা। এই ব্যক্তিকে গড়ার ক্ষেত্রে আমরা 3টা জায়গায় ফোকাস করি। নাম্বার 1 হচ্ছে তার একাডেমিক যোগ্যতা যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সে এসএসসিতে যা রেজাল্ট করেছে ইন্টারমিডিয়েটে তার চেয়ে ভালো রেজাল্ট করবে, এরপরে সে ইন্টারমিডিয়েটে যা করেছে তার অনার্স ওই লেভেলে সে আরো ভালো করবে। এভাবে করে মোটিভেশন দিয়ে দিয়ে একজন শিক্ষার্থীকে গড়ে তোলা হয়। তার মানে একাডেমিকলি সে যেন সবচেয়ে ভালো অবস্থান তৈরি করতে পারে। নাম্বার 2 হচ্ছে তার একাডেমিকের যোগ্যতার পাশাপাশি তাকে দক্ষ হইতে হবে, তাকে তার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, তাকে এই সমাজকে রিপ্রেজেন্ট করার জন্য, লিডার হওয়ার জন্য, সমাজের পলিসি মেকিং এর জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা তার মধ্যে বিল্ড আপ করা হবে, তার মধ্যে সফট স্কিলগুলো তৈরি করা হবে, সে যেন পৃথিবীতে কম্পিটিশন করার মতো ক্যাপাবল হতে পারে সেভাবে তৈরি করা। তোমাদেরকে একটা মজার তথ্য দিই, আমরা একটা সায়েন্স ফেস্ট করেছিলাম ঢাকাতে গত বছর ডিসেম্বরে। এই সায়েন্স ফেস্টে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে গত কয়েক মাস আগে ইউএসএ তে ওয়ার্ল্ড একটা কম্পিটিশনে 3rd পজিশন ধারণ করছে এবং সে আমাকে এখান থেকে ফোন দিয়েছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি এখানে 3rd হয়েছি। তাহলে আমরা এভাবে করেই এই সমাজের শিক্ষার্থীদেরকে শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট নয় বরং ওয়ার্ল্ড ওয়ের সে নিজেকে রিপ্রেজেন্ট করার মতো দক্ষতা অর্জনের জন্য আমাদের কার্যক্রম পরিচালনা। তুমি আমাদের কর্মপদ্ধতিটা স্টাডি করতে পারো, আমাদের ওয়েবসাইটে স্টাডি করতে পারো। আমি আবারও বলছি, আমাদের আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে তোমাদেরকে শিবির করতেই হবে এরকম কোনো মেসেজ আমাদের থাকবে না। বাট তুমি শিবির সম্পর্কে জানো, জানার পর যদি তোমার কাছে মনে হয় যে শিবির ভালো কাজ করছে তাহলে তুমি শিবিরকে সহযোগিতা করো। আল্লাহ তাআলা কোরআনে বলছে তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে মানুষকে সহযোগিতা করো। ছাত্র শিবির সম্পর্কে অনেক প্রোপাগান্ডা চালানো হয়, বিভিন্ন ট্যাগিং করা হয় আমাদেরকে। এখন আমরা এই ট্যাগিংকে আসলে গুরুত্বই দিই না। আমরা এই ট্যাগিং এর বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করব না। আমাদের হাতে অনেক কাজ পড়ে আছে। একটা গল্প বলি, বলবো? সময় তো অনেক হয়ে যাচ্ছে, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে। গল্পটা হলো এক বনে বাঘ এবং গাধা তর্ক বিতর্ক লাগছে, ডিবেট হচ্ছে তাদের। তো ডিবেটটা হলো যে ঘাসের রং সবুজ না হলুদ, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক। তো পরবর্তীতে প্রায় 2 ঘন্টা তর্ক বিতর্ক করে বলা হলো যে
এটা সমাধান দিবে কে? সিংহ বনের রাজা, মানে বনের যিনি কর্তা রাজা, তার কাছে যেতে হবে। তো বাঘ এবং গাধা সিংহের কাছে আসলো, মহারাজ একটা বিচার নিয়ে এসেছি। সরি, কি বিচার? বিচারটা হলো যে গাধা বলতেছে যে বাঘ বলতেছে ঘাসের রং সবুজ, কিন্তু আমি বলতেছি ঘাসের রং হলুদ, এখন আপনিই বলেন ঘাসের রং কি? বলছে হ্যাঁ হলুদই তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে এখন বিচার করেন, এতক্ষণ যে তর্ক বিতর্ক করলো আপনি তাকে শাস্তি দেন। তো বাঘকে বলা হলো যে তোমার শাস্তি হলো তুমি আগামী 2 মাস কোনো ধরনের গর্জন দিতে পারো। বাঘ কিন্তু গর্জন করে, তোমার 2 মাস গর্জন দেওয়া বন্ধ। এবার গাধা তো নাচতে নাচতে চলে গেল, খুব খুশি, ভালো বিচার পাইছে সে। এবার বাঘ বলতেছে মহারাজ আপনি এটা কি বিচার করলেন? আপনি কি জানেন না ঘাসের রং সবুজ? অবশ্যই আমি জানি ঘাসের রং সবুজ। আপনার পাশে আরো কয়েকজনকে ডাকেন, তারা বলুক ঘাসের রং কি সবুজ। তো তাহলে আপনি আমার প্রতি অবিচার কেন করলো? বললো যে তুমি একটা গাধার সাথে 2 ঘন্টা সময় নষ্ট করছো, ঘাসের রং সবুজ না হলুদ, এজন্য তোমাকে আগামী 2 মাস কোনো গর্জন দেয়া বন্ধ করে দিছে। এজন্য আমাদের সমাজেও বিভিন্ন জন অহেতুক নিজের কোনো কর্মসূচি নেই, কোনো এজেন্ডা নাই, সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে, 10 মিনিট বক্তব্যের মধ্যে 9.5 মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায়। এজন্য আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করবো না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা যে সমাজে বেড়ে উঠবা, তোমরা যে বন্ধুদের সাথে বেড়ে উঠবা, এবং অসংখ্য বন্ধুকে পাবা, অহেতুক বিষয় নিয়ে তোমার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো। মেহেরবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও, তোমার মাকে সময় দাও, তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও, একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও, একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার, এই স্লোগানকে সামনে রেখে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় 2025-এ জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের মহতরাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তো প্রিয় দর্শক, জাহিদুল ইসলাম ভাই সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্যটা পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনুষ্ঠান শেষে অভিভাবকদের কাছে প্রশ্ন করা হয়েছে যে আপনারা শিবিরের এই প্রোগ্রামে এসে কি জানতে পারলেন। তো তারা তাদের অনুভূতি জানাইছে যে সামনের দিকে যখন আমাদের সন্তানদেরকে ভালো প্রফেশনে নিয়ে যেতে শিবিরের এই উদ্যোগগুলো, শিবিরের এই কথাগুলো আমাদের কাজে লাগবে, মানে এইরকম ভালো ভালো কথা বলেছে অভিভাবকরা। এবং যে বিষয় নিয়ে আজকের ভিডিওটা বানানো সেটা হলো একজন সাংবাদিক সেখানে নিউজ কভার করতে গিয়েছিলেন। তিনি জাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্য শুনে পুরা অবাক হয়ে গেছেন এবং তিনি তার অনুভূতি ফেসবুকে পোস্ট করেছেন। আগে তো কোনো সাংবাদিক এইভাবে লিখতো না বা লেখা যায় ছিল না, বা 5 তারিখের পর থেকেও কোনো সাংবাদিক এইভাবে শিবির সম্পর্কে ফেসবুকে কোনো দিন লেখেনি। লেগেছে হয়তো কিছু কিছু, আমরা সেগুলো পাইনি বা ভাইরাল হয়নি। তবে এই সাংবাদিকের পোস্টটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তো প্রিয় দর্শক, এখন আপনাদের এই সাংবাদিক ভাইয়ের এই পোস্টটা পড়ে শোনাবো। এরপর জাহিদুল ইসলাম ভাই কি বক্তব্য দিয়েছেন এবং জাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্যে আকৃষ্ট কেন হলো এই সাংবাদিক, কেন পোস্ট করতে হলো, সেই বক্তব্য আপনাদের শোনাবো। তো চলুন সর্বপ্রথম আমরা সাংবাদিক ভাইয়ের ফেসবুকের পোস্টটা আপনাদের পড়ে শোনাই। আপনারা এই পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। পেশাগত কারণে কাজের অংশ হিসাবে নানা দল সংগঠনের প্রোগ্রামে যেতে হয়। সাংবাদিক লিখতেছেন, আজ নিউজ কভারের জন্য গিয়েছিলাম ছাত্র শিবিরের এসএসসি ও দাখিল A+ প্রাপ্তদের সম্বর্ধনা অনুষ্ঠানে। দি কিং অফ চিটাগাংয়ে অনুষ্ঠানে চিফ গেস্ট হিসাবে সারা বছর আলোচনায় থাকা ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অন্যদের মতো আমিও মনোযোগ দিয়ে শুনছিলাম তার বক্তব্য। বিশ্বাস করুন, একটাও পলিটিক্যাল কথা বলেননি। প্রতিপক্ষ ছাত্র সংগঠনের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেননি। বলেছেন ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারের কথা, এইচএসসিতেও প্লাস পেতে সিরিয়াস হওয়ার কথা, জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি সততা ও নৈতিকতার বলে বলিয়ান হবার কথা, বড় মানুষ হবার পাশাপাশি ভালো মানুষ হবার কথা। আমার মনে হচ্ছিল আমি আমার ছেলে বা মেয়েকে যা বলতাম তিনি সেটিই বলেছিলেন এই জীবনের পর আরেকটি জীবন আছে, এই জীবনের শেষ আছে, সেই জীবনের শেষ নেই। এই জীবনে সফল হবার পাশাপাশি সেই জীবনেও সফল হতে হবে। সেখানে যেন ফেরেশতারা লাল গালিচা
সম্বর্ধনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়। আমি মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম, দেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলো যদি এভাবে মেধাবী তরুণীদের গাইড করত, তাহলে হয়তো একটি সুখী সমৃদ্ধ জাতি গঠনে আর বেশি অপেক্ষা করতে হতো না। আজকের এ প্লাস প্রাপ্তরাই তো আগামী দিনের ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, এমপি, সচিব, রাজনীতিবিদ ইত্যাদি হবেন। ছোটোবেলা থেকেই নীতি আদর্শের শিক্ষা পেয়ে বড় হয়ে যদি সেটা ধরে রাখতে পারে, তাহলে এই জাতির অগ্রগতি ঠেকায় কে? তো প্রিয় দর্শক, আপনারা সাংবাদিকের পোস্টটা শুনলেন, আমি পড়ে শোনালাম। তো জাহিদুল ইসলাম ভাইয়ের কোন বক্তব্যে তিনি ইমপ্রেসড হয়ে এই ফেসবুকে পোস্ট করেছেন, চলুন এখন আমরা সেই বক্তব্যের ভিডিওটা দেখব। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা পুরো বক্তব্যের ভিডিওটা দেখে যাবেন। 2025 সালে এসএসসি এবং দাখিল প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শ্রদ্ধাভাজন অভিভাবকবৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে, এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি সুন্দর এই পরিবেশে আজকের এই প্লাস প্রোগ্রাম আয়োজন, এবং আমরা সেখানে সম্পৃক্ত হতে পেরেছি, আপনাদের সাথে সাক্ষাতের একটা সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি আজকের প্রোগ্রামের শুরুতেই 2024 সালের জুলাই এবং আগস্টে যে বীর শহীদরা জীবন দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশকে একটি নব উদ্যমে নব স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন, এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নবযাত্রা শুরু করার সুযোগ দিয়েছেন, আমি সে সকল শহীদদের, আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান সহ সারা দেশে যে হাজার হাজার ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জন্য মহান রবের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো পর্যন্ত ভালোভাবে সুস্থ হতে পারেননি, আমরা আমাদের আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। চট্টগ্রামবাসীকে বীর চট্টলা হিসেবে উপাধি দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তো চট্টগ্রাম থেকেই 2024 সালের আন্দোলনের একটা টার্নিং মুভমেন্ট তৈরি হয়েছিল। গত বছর 16 জুলাই সারা দেশে একসাথে 6 জন শহীদ হয়েছিল এবং এই 6 জনের মধ্যে 3 জনই ছিলেন এই চট্টগ্রামের। এবং আন্দোলনের যখন ব্ল্যাক আউট অথবা ইন্টারনেট শাটডাউন উঠিয়ে দেওয়া হলো, আন্দোলনটা সারা দেশে এক ধরনের স্তম্ভিত হয়ে গেল, সবাই নীরব হয়ে গেল, সবার মাঝে ভয় আতঙ্ক তৈরি হয়ে গেল। আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যখন সারা দেশে আন্দোলনকে আবার নতুন করে নতুন উদ্যমে আমরা শুরু করার পরিকল্পনা নিয়েছিলাম, সেখানেও মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি ছিল চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে, এই চট্টগ্রামের বীর জনতা আবার সেটাকে রিভাইভ করেছিল আলহামদুলিল্লাহ। পাশাপাশি সর্বশেষ মুহূর্তে এসেও সম্ভবত চট্টগ্রাম ঢাকার আগে বিজয় হয়ে গিয়েছিল, আমি যদি ভুল না করে থাকি। আপনাদের এখান থেকেই সর্বপ্রথম, এই চত্বরটার নাম আমি ভুলে গিয়েছি, সেখান থেকে পতাকা উড়িয়ে সিম্বলিক একটা দৃশ্য যেটা সারা দেশের মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এই জন্য চট্টগ্রামবাসীকে বীর চট্টলা ঘোষণা দিয়ে আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে। যারা আজকে কৃতিত্বের অবদান রেখে A+ পেয়েছেন, প্রিয় ভাই এবং বোনেরা, শুরুতে আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, দোয়া জানাচ্ছি এবং আপনাদেরকে সেলিব্রেশন করছি। কংগ্রাচুলেশন ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট GPA 5। তো এই GPA 5 পাওয়ার যে অভিনন্দন আজকে ছাত্র শিবির আপনাকে জানানোর জন্য এই প্রোগ্রামে ডেকেছেন, আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা শুধুমাত্র আপনাদের হাতে একটা ক্রেস্ট তুলে দেওয়া, কিছু উপহার সামগ্রী দেওয়া, একটা ফুলের স্টিক দেওয়া, হয়তোবা নাস্তারও একটা বক্স থাকতে পারে, এখানেই সমাপ্ত নয়, বরং এই আয়োজনের মধ্য দিয়ে আপনার যে দায়িত্ব কর্তব্য A+ পাওয়ার মধ্য দিয়ে আপনি নব উদ্যমে যে দায়িত্ববোধগুলো আপনার মধ্যে জাগ্রত করবেন, সেই মেসেজগুলো আপনাকে দেওয়ার জন্য আজকের আয়োজন করা হয়েছে। আমি চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে। যারা মেধাবী তাদেরকে সেলিব্রেট করার জন্য এবং তাদের মাঝে নব উদ্যমে, নব চেতনায়, নব প্রেরণায় তাদের দায়িত্ববোধগুলোকে জাগ্রত করে দেওয়ার এই আয়োজন করার জন্য। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা,
তোমরা এ প্লাস পেয়েছো, এটা 2001 সালে সর্বপ্রথম এই জিপিএ সিস্টেমটা চালু হয়েছে। তখন এ প্লাস পেয়েছিল 76 জন, সর্বপ্রথম জিপিএ 5। কিন্তু 2025 সালে এসে এই 25 বছরের ব্যবধানে সেটা দাঁড়িয়েছে 1,39,000। তার মানে সংখ্যাটা রেশিওর দিক থেকে অনেক পরিমাণ বেড়েছে। একটা সময় মানুষ পাশ করলে এটা সকলে তাকে দেখতে যেত মিষ্টি নিয়ে, তাকে দেখার জন্য উদ্গ্রীব থাকতো যে এসএসসি পাশ করছে। এটা একটা সময় ছিল বাংলাদেশে, কিন্তু এখন এত বেশি এ প্লাস পাচ্ছে, তার পাশের বাসায় এ প্লাসের ছড়াছড়ি, এটাও কিন্তু কেউ খোঁজ রাখছে না খুব বেশি। তাহলে যে কম্পিটিশনের মধ্য দিয়ে তুমি আমি আমরা যাচ্ছি, আমাদেরকে আজকের এ প্লাস পাওয়ার পর আনন্দে উদ্বেলিত হয়ে যদি নিজের দায়িত্ব কর্তব্যবোধকে ভুলে যাই, অথবা নিজের সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, অথবা আমি যে স্বপ্ন দেখছি, আমি যেখানে পৌঁছতে চাই, সেই টার্গেটকে যদি ভুলে যাই, তাহলে সেটা আমার জন্য ক্ষতির কারণ হবে। এক্ষেত্রে জাস্ট একটা পয়েন্ট দিয়ে তোমাদেরকে এই অনুভূতি বা এই অবজারভেশনটা নিতে বলবো। তোমরা 1,39,000 এ প্লাস পেয়েছো, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তুমি যখন মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা, বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল যোগ করলে সিট সংখ্যা দাঁড়াচ্ছে 61,000। এখন তুমি বলো, তোমরা এ প্লাস প্রাপ্ত 2025 সালের অর্ধেকেরও কম শিক্ষার্থীরা শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে চান্স পাবে। এখানে আরো মজার একটা বিষয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে যারা চান্স পায় সবাই কিন্তু এ প্লাস প্রাপ্ত থাকে না। সেখানে আমাদের পরিসংখ্যান হলো 40% অথবা 40%-এর বেশি সংখ্যাটাই হচ্ছে যারা এ গ্রেড পায় অথবা নিচের কোন একটা রেজাল্ট করে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এখানে একটা মজার বিষয় হলো, তারা কেন চান্স পায়? এই যে তারা এসএসসিতে একটা ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর তাদের ভিতরে একটা প্রেরণা তৈরি হয়ে যায় যে আমি অনেক ইচ্ছা ছিল যে এসএসসিতে এ প্লাস পাবো, কেন পাইলাম না, এটা তারা ইন্টারমিডিয়েটে দেখিয়ে ছাড়ে, মানে দেখাইয়ে দেয়, এ প্লাস পায়। আবার দেখা গেল যে কোনো কারণে ইন্টারমিডিয়েট এ প্লাস মিস করে, তাদের ভিতরে এক ধরনের উদ্দীপনা কাজ করে অথবা এক ধরনের অনুশোচনা কাজ করে, এটা তাদের ভিতরে এক ধরনের ভবিষ্যতে বড় কিছু অর্জনের প্রেরণা তৈরি করে দেয়। এই কারণে দেখা যায় তারা যখন অ্যাডমিশন টেস্টের যে সময়টা অনেক বেশি পরিশ্রম করে, সেটার জন্য প্রস্তুতি নেয়। এজন্য অনেক এ প্লাসকে পিছনে ফেলে এই এ গ্রেড প্রাপ্ত অনেকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পেয়ে যায়। তাহলে আজকে তোমাদের জন্য মেসেজ কি? মেসেজ হচ্ছে, একজন বুদ্ধিমান সে কতটুকু অর্জন করেছে এই হিসাব নিকেশের চেয়ে সে বেশি হিসাব করে যে তার সামনের দিন আর কতটুকু পথ বাকি আছে, কোথায় সে যেতে চায়, সামনে কি সে অর্জন করতে চায়। তাহলে আজকে তোমাদের জন্য প্রথম মেসেজ হলো, তোমরা এই এ প্লাসের মধ্য দিয়ে শুকরিয়া আদায় করবে তোমাদের রবের কাছে, সৃষ্টিকর্তার কাছে, তোমাদের পিতামাতার কাছে, এরপরে তোমাদের শিক্ষকদের কাছে, সবার কাছে শুকরিয়া আদায়ের পাশাপাশি নিজের দায়িত্ববোধকে আরো শক্তিশালী করে আগামী দিনে তুমি কোথায় যেতে চাও, কি স্বপ্ন দেখতে চাও, কোন টার্গেটে পৌঁছতে চাও, এই হিসাব নিকাশ তোমাদেরকে করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেকেন্ড যে বিষয়টা বলবো, তুমি হয়তো আজকে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, হয়তো অনেকে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছো, অথবা অনেকে খুব বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছো, অনেক কষ্ট কাঠিন্যের মধ্য দিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছ। তো পৃথিবীর সকল বাস্তবতাকে একসাথ করলে যেটা আমাদের সামনে দাঁড়ায়, যে তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, তোমার বাবার পেশা কি, তোমার মায়ের পেশা কি, তুমি কোথায় থাকছো, তুমি কোন বংশ থেকে আসছো, এটা পৃথিবীর মানুষ কখনো খুব বেশি হিসাব করবে না। বাট তুমি যেখানেই থাকো না কেন, তুমি নিজেকে পৃথিবীর জন্য কতটুকু মেলে ধরতে পারছো, কতটুকু যোগ্যতা অর্জন করেছো, এই পৃথিবীর যে কম্পিটিশন, যে গ্লোবাল ভিলেজের কম্পিটিশন, সেই কম্পিটিশনে তুমি তোমার পজিশনটা কোথায় করে নিচ্ছ, এটা হচ্ছে দিন শেষে সবাই হিসাব করবে। আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দিয়ে থাকি, যে বারাক ওবামাকে আমরা জানি তিনি আমেরিকার প্রেসিডেন্ট, এতটুকুই তো জানি। কিন্তু তুমি যদি আরেকটু বেশি জানতে চাও, তুমি পাবা তার বাবা ছিল আফ্রিকান, তার মা ছিল আমেরিকান। এবং এখানে দুঃখের বিষয় হলো, সে যখন শিশু ছিল, ছোট ছিল, ওই সময় তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এরকম একটা কঠিন মুহূর্তে তিনি তার নানির কাছে বড় হচ্ছিলেন। তো নানি একটা উপনীত বয়সে হওয়ার পর ওনাকে প্রাইমারি স্কুলে বা স্কুলে পাঠালেন প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য। তো সেখানে গিয়ে যখন সবাই এম ইন লাইফ রচনা লিখছেন, বারাক ওবামা বসে বসে ভাবছেন আমি কি এম ইন লাইফ রচনা লিখবো। তোমরা যেটা করছো, আমরা যেটা করছি, গাইড থেকে একটা মুখস্থ করে আসছে, ওইখানে লেখা ছিল আই ওয়ান্ট টু বি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার। ওই মুখস্থের উপর দিয়ে মোটামুটি পরীক্ষা পাশ করে আসছে। কিন্তু বারাক ওবামার মাথায় এটা আসছে যে আমি এখানে পরীক্ষায় শুধু পাশ করার জন্য লিখবো না, বরং আমি যে এম ইন লাইফ লিখবো এটা আমার জীবনের অর্জন করে আমি ছাড়বো। তখন তিনি ম্যাডামকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম পৃথিবীর সবচেয়ে বড় এম ইন লাইফ কি? তো তিনি চিন্তা করলেন, যেহেতু পরাশক্তি, সুপার পাওয়ার আমেরিকা, তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, এটা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন বলা চলে।
তখন তিনি লেখেন আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। এরপরে তিনি যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সবাইকে স্টাডি করছেন যে এদের ব্যাকগ্রাউন্ড কি, এরা কে কিভাবে করে কোন ধাপে অগ্রসর হয়েছেন, কোন যোগ্যতাগুলো অর্জন করছেন, কোন স্কিলগুলো তাদের ছিল, এই সবকিছু স্টাডি করে তিনি নিজের জন্য একটা অনন্য পাথেয় ঠিক করলেন, করণীয় ঠিক করলেন এবং সেটা ধরে অগ্রসর হলেন। পরবর্তীতে তুমি আমি জানি যে তিনি হিলারির মতো এরকম প্রভাবশালী মানে প্রার্থীকে তার দলীয়ভাবেও ফেস করেছেন, ডিবেট করেছেন এবং একটা পর্যায়ে তিনি আমেরিকার প্রেসিডেন্টও হয়েছেন। তাহলে কাজী নজরুলের কথা তোমরা জানো, তিনি যখন জন্মগ্রহণ করে ছোট্ট বয়সে ওনার বাবা মারা গেলেন এবং খুব দারিদ্রতার কারণে তিনি পাঠশালা থেকে ফিরে এসে রুটির দোকানে, চায়ের দোকানে চাকরি নিয়েছিলেন। কিন্তু সেই নজরুল, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, এত কম সময়ে, যদিও তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, খুব দ্রুত বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, কিন্তু ওনার কবিতাগুলো আজকের দিন পর্যন্ত প্রাসঙ্গিক। এই জুলাই আন্দোলনে আবু সাইদরা যে সাহসিকতা প্রদর্শন করেছে, বীর চট্টলাবাসী যে সাহসিকতা প্রদর্শন করেছে, বাংলাদেশের শিক্ষার্থীরা, যুবকরা যে সাহসিকতা প্রদর্শন করেছে, এই অনুপ্রেরণাগুলো নজরুলের কবিতা থেকে আমরা পেয়েছি। আজকে আমরা শুধুমাত্র আর বাংলাদেশকে নিয়ে ভাবি না, আমরা শুধু বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখি না, আমরা এখন পৃথিবীকে গড়ারও স্বপ্ন দেখি। এই পৃথিবীকে গড়ার স্বপ্নের একটা লাইন কবি নজরুল বলেছিলেন যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের, এই মেধাবীদেরকে এগুলো জানতে হবে তো, কিসে বলছেন যে আপন হাতের মুঠোয় পরে আমি পৃথিবীটাকে দেখতে চাই। কত চমৎকার কথা। থাকবো না কো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে। মানে এক একটা শব্দের গাঁথনি কিভাবে তার মাথায় আসলো। তাহলে কাজী নজরুল নিজে আবার তার এই টোটাল অর্জনকে এভাবে ডিফাইন করছেন যে দারিদ্র তুমি মোরে করেছো মহান, যে তোমার এই দারিদ্রতার কাঠিন্যতার কারণে, এই লিমিটেশনের কারণে আমি নিজের জীবন থেকে এমন কিছু শিখেছি যেটা আমাকে পুরো পৃথিবীর কাছে মহান করে তুলেছে। এজন্য সিদ্ধান্ত তোমার, তুমি কোথায় জন্ম নিয়েছ, তুমি কিভাবে বেড়ে উঠছো, তোমার অর্থনৈতিক সচ্ছলতা অসচ্ছলতা, তুমি কি সারাদিন এটা নিয়ে ভাববা, নাকি তোমার ভিতরে আল্লাহ তাআলা যে অসাধারণ প্রতিভা দিয়েছে, তোমার ভিতরে যে যোগ্যতাগুলো দিয়েছে, এগুলাকে তুমি শান দিয়ে একটা বড় জায়গা, একটা বড় স্বপ্ন দেখে তুমি তোমার নিজের জায়গা করে নিবে। এই ডিসিশনটা তোমার উপর ডিপেন্ড করবে। আজকে ছাত্র শিবির আয়োজন শুধুমাত্র একটা টেস্ট দেয়া নয়, আমি বলেছি ইতিমধ্যে, এটা কোনো পলিটিক্যাল আয়োজন নয়। পলিটিক্যাল আয়োজনে আমি যখন এখানে ঢুকছি, নিঃসন্দেহে ঢুকার পর এখানে স্লোগান দিয়ে আমার ভাই তোমার ভাই, অমুক ভাই, ঠিক না? এটা তো আমাদের পলিটিক্যাল কালচার। এবার ভাই আসছে, হল রুম কাঁপছে, ঠিক না? এরকম কিছু বিষয় তো, এটা তো আমাদের পলিটিক্যাল গ্রাউন্ড। এরপরে ভাইয়ের এখানে মানে মোটামুটি তো ভাইয়ের পিছনে মোটামুটি ভাইয়ের চেয়ে বেশি। ওই যে ওবায়দুল কাদের বলতেন যে তোমরা মঞ্চে এত লোক কেন উঠো, ঠিক আছে তোমরা ওইখানে নামো। তো মাঝে মাঝে মঞ্চে এত লোক উঠছে, মঞ্চে ভেঙে গেছে, এরকম অসংখ্য নাজরানা আমরা তোমরা দেখছি। আমাদের পলিটিক্যাল গ্রাউন্ড থেকে আয়োজন নয়। এখন পলিটিক্সের সংজ্ঞা কি? পলিটিক্সের সংজ্ঞা এরিস্টটল দিয়েছে, এরকম হাজার হাজার সংজ্ঞা আছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পলিটিক্স মানে বুঝি ওবায়দুল কাদের যা বলে আর করে, হাসিনা যা বলে আর করে, অথবা অমুক এমপি যা করে আর বলে। বাট পলিটিক্স মানে আসলে তা না। পলিটিক্স মানে হচ্ছে তুমি পৃথিবীকে চেঞ্জ করে দিবা, পলিসি মেকিং এর জায়গায় তুমি ভূমিকা রাখবা, অবস্থান গ্রহণ করবা। আজকে বাংলাদেশে যদি ভালো মানুষগুলো বাংলাদেশে পলিসি মেকিং করতো, তাহলে বাংলাদেশের এই দুর্দশা হতো না। একটা সময় আমি এই কয়েক মাস আগে মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার মতো একটা বন জঙ্গলময় রাষ্ট্র, তুমি যদি একটা হিস্ট্রিটা পড়ো পাবা, একটা বন জঙ্গল দিয়ে পারে। ইভেন এখনো মালয়েশিয়ার মানে 50% বেশি অঞ্চলগুলো বন জঙ্গল দিয়ে ঘেরা। অথচ সেই মালয়েশিয়া শুধুমাত্র তার শিক্ষা ব্যবস্থাকে উন্নতির মধ্য দিয়ে, তার শিক্ষা ব্যবস্থার পলিসিকে চেঞ্জ করার মধ্য দিয়ে, তার যতটুকু সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে, এই মানব সম্পদগুলোকে দক্ষতার মধ্য দিয়ে গড়ে তুলে আজকে তারা কোথায় চলে গেছে। এবং মালয়েশিয়া গেলে তোমার কাছে মনে হবে যে এশিয়ার মধ্যে তুমি একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছো উন্নতির দিক থেকে। এবং সেখানকার মানুষের মধ্যে এ ধরনের কনফ্লিক্ট না। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যুব সংগঠন, ছাত্র, অনেকের সাথে আমাদের মিট হয়েছে, তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা যখন রাজনৈতিক বক্তব্য দেন তখন কি করেন, গালাগালি করেন কিনা? বললেন না, গালাগালি করি না। তো প্রতিপক্ষ ধরেন আপনি যদি 10 মিনিট বক্তব্য দেন, প্রতিপক্ষকে নিয়ে কয় মিনিট দেন আর আপনার দলের কথা কয় মিনিট বলেন? বলে যে আমি প্রতিপক্ষের নিয়ে বললে সর্বোচ্চ 10 সেকেন্ড বা 30 সেকেন্ড বলে, বাকি 9 মিনিট 30 সেকেন্ড হচ্ছে আমি আমার দলের কথাগুলো উপস্থাপন করি, আমি আসলে কি করতে চাই, আমার এজেন্ডা কি, সেটা মানুষের কাছে তুলে ধরি। আজকে দেখেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বক্তারা যখন বক্তব্য দিতে দাঁড়ায়, তার নিজের কোনো এজেন্ডা নাই, তার নিজের কোনো কথা নাই, সে কি করতে চায় সে ধরনের কোনো পলিসি নাই। অপর দল কি করতেছে, অপর দলকে নাকানি সুবানি কিভাবে খাওয়ানো যায়, সারাদিন শুধু এই ধরনের বক্তব্য দিয়ে বেড়ায়। এই ধরনের পলিটিক্স তো আসলে আমরাও চাই না। চাই আমরা?
এ ধরনের পলিটিক্সকে কবর রচনার জন্যই 2024 অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের পলিটিক্সকে কবর দেওয়ার জন্যই আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে। কারণ আমরা দেখেছি বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কি করতো, গান গাইতো। সংসদ গান গাওয়ার জায়গা? গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান, আপনি কালচারাল প্রোগ্রাম আয়োজন করেন। আমার দেশের মানুষের এত কষ্ট উপার্জিত টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে আপনি সেখানে বিনোদন করতেছেন সংসদে। আমরা দেখেছি না সেটা? দেখেছি। মমতাজের মতো ব্যক্তি, সে হচ্ছে আমাদের এমপি, সে হচ্ছে আমাদের পলিসি মেকার। ওবায়দুল কাদেরের মতো একদম সাইকোপ্যাথ, সে ছিল আমাদের এই রাষ্ট্রের পলিসি মেকার। হাসিনার মতো একদম রক্ত খেকো, সে বলছে তার রক্ত নাকি তার নেশা। এবং আপনারা খেয়াল করবেন, অলরেডি এই বয়সগুলো কিন্তু এসেছে। সে ওই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল, নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেলো। এ কেমন কথা? এটা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে সে বড় হচ্ছে, রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার জীবন যাপন করে। রাষ্ট্র তো ধ্বংস করছেন, রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছা মেরে ফেলো। এই ধরনের পলিটিক্স আমরা দেখেছি। এই ধরনের পলিটিক্সের কবর রচনা দেওয়ার জন্যই মূলত 24 অনুষ্ঠিত হয়েছে। 24 হঠাৎ করে হয় নাই, এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের কি মেসেজ দিতে চাই? আমরা এই রাজনীতির পরিবর্তন চাই। আমরা চাই এমন নেতা আমাদের সমাজে তৈরি হবে যারা সৎ হবে, যারা দক্ষ হবে, যারা দেশপ্রেমিক হয়ে গড়ে তুলবে। তাদের দেশপ্রেম নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলতে পারবে না, তাদের অ্যাক্টিভিজম গুলো সেটা প্রমাণ করবে। তাদের সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না। অথচ আজকে আমাদের রাজনীতিবিদ মানে হচ্ছে সততার দিক থেকে সবচেয়ে পিছিয়ে, এবং অসৎ হওয়ার যদি প্রতিযোগিতায় কাউকে কম্পিটিশন করা হয়, আমার দেশের রাজনীতিবিদরা হবে অসৎদের মধ্যে সবচেয়ে ফার্স্ট। আজকে দেশপ্রেমের কথা বলে বলে আমাদেরকে বারবার বলা হয়েছে, বিভিন্ন চেতনার বয়ান হাজির করা হয়েছে, অথচ এই রাষ্ট্রটাকে শেষ করে দেওয়া হয়েছে। যে পরিমাণ লুটপাট গত 15 বছর করা হয়েছে, একটা পরিসংখ্যানে এসেছে এই 15 বছরে শুধু বাংলাদেশ থেকে লুট করে যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, সেটা দিয়ে বাংলাদেশের মতো একটা কান্ট্রি 4 বার বাজেট করা যায়। অবাক হচ্ছ তুমি? কার টাকা এগুলো? তোমার, আমার, আমাদের টাকা। আমাদের টাকা আমাদের কাছে নাই। এজন্য আমরা দিন শেষে সারাদিন কষ্ট করি, কিন্তু দিন শেষে আমাদেরকে একটু ভালো খেয়ে পরে বাঁচতে পারে না আমার দেশের মানুষগুলো। এজন্য তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, পরিবর্তন করে দিতে হবে, এই সমাজকে চ্যালেঞ্জ করতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে যে হয়তো আমাদের নেতা হবেন, ভালো করে চালান, সৎভাবে চালান। আর যদি না পারেন সরে যান, রাস্তা ক্লিয়ার করে দেন, চেয়ার ছেড়ে দেন। অসংখ্য ব্যক্তি আছে এখানে বসার মতো। এজন্য আমাদেরকে বলা হয়েছে যে কে চালাবে, কে করবে। আমরা বলেছিলাম কি বিকল্প, কি বলছিলাম? বিকল্প, আমরাই বিকল্প। তাহলে আমি কি আমার এই ভাই এবং বোনদের কাছে এই প্রত্যাশা রাখতে পারি যে তোমরা আগামী দিনে বাংলাদেশকে ভালোবেসে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে, সৎ হয়ে, দক্ষ হয়ে এই সমাজকে গড়ে তুলবে? পারবা না? পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ এই মেসেজ দিতে চাই। ছাত্র শিবির তার টোটাল কার্যক্রমের 5 to 10% আমরা প্রচলিত ধারার রাজনীতির সাথে মিল রেখে কাজ করি। বাকি 90% হচ্ছে একদম ব্যক্তিকে গড়ে তোলা। এই ব্যক্তিকে গড়ার ক্ষেত্রে আমরা 3টা জায়গায় ফোকাস করি। নাম্বার 1 হচ্ছে তার একাডেমিক যোগ্যতা যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সে এসএসসি তে যা রেজাল্ট করেছে, ইন্টারমিডিয়েটে তার চেয়ে ভালো রেজাল্ট করবে। এরপরে সে ইন্টারমিডিয়েটে যা করেছে তার অনার্স ওই লেভেলে সে আরো ভালো করবে। এভাবে করে মোটিভেশন দিয়ে দিয়ে একজন শিক্ষার্থীকে গড়ে তোলা হয়। তার মানে একাডেমিকলি সে যেন সবচেয়ে ভালো অবস্থান তৈরি করতে পারে। নাম্বার 2 হচ্ছে তার একাডেমিকের যোগ্যতার পাশাপাশি তাকে দক্ষ হইতে হবে, তাকে তার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, তাকে এই সমাজকে রিপ্রেজেন্ট করার জন্য, লিডার হওয়ার জন্য, সমাজের পলিসি মেকিং এর জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা তার মধ্যে বিল্ড আপ করা হবে। তার মধ্যে সফট স্কিল গুলো তৈরি করা হবে। সে যেন পুরো পৃথিবীতে কম্পিটিশন করার মতো ক্যাপাবল হতে পারে সেভাবে তৈরি করা। তোমাদেরকে একটা মজার তথ্য দিই, আমরা একটা সায়েন্স ফেস্ট করেছিলাম ঢাকাতে গত বছর ডিসেম্বরে। এই সায়েন্স ফেস্টে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে গত কয়েক মাস আগে ইউএসএ তে ওয়ার্ল্ড একটা কম্পিটিশনে 3rd পজিশন ধারণ করছে, এবং সে আমাকে এখান থেকে ফোন দিয়েছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি এখানে 3rd হয়েছি। তাহলে আমরা এভাবে করে এই সমাজের শিক্ষার্থীদেরকে শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট নয়, বরং ওয়ার্ল্ড ওয়ের সে নিজেকে রিপ্রেজেন্ট করার মতো দক্ষতা অর্জনের জন্য আমাদের কার্যক্রম পরিচালনা। তুমি আমাদের কর্মপদ্ধতিটা স্টাডি করতে পারো, আমাদের ওয়েবসাইটে স্টাডি করতে পারো। আমি আবারও বলছি, আমাদের আজকের আয়োজনের মধ্যে দিয়ে তোমাদেরকে শিবির করতেই হবে এরকম কোনো মেসেজ আমাদের থাকবে না। বাট তুমি শিবির সম্পর্কে জানো, জানার পর যদি তোমার কাছে মনে হয় যে শিবির ভালো কাজ করছে, তাহলে তুমি শিবিরকে সহযোগিতা করো। আল্লাহ তাআলা কোরআনে বলছে তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে মানুষকে সহযোগিতা করো, সে যেই হোক। আর যদি দেখো যে কেউ অসৎ কাজ করছে, তাহলে তুমি তো সহযোগিতা করবাই না, বরং সেটাকে তুমি ইগনোর করবা, সেটাকে বাধা প্রদানের জন্য চেষ্টা করবা যে এটা ভালো কাজ হচ্ছে না। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা তোমাদেরকে নিজের স্বপ্ন দেখছি, তোমাদের বাবা মা স্বপ্ন দেখছে, এই সবার স্বপ্নগুলোকে ধারণ করে তুমি নিজেকে তৈরি করবা।
আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছো তারাই আগামী দিনের কে একজন খালিদ বিন ওয়ালিদ হবা, তোমাদের মধ্য থেকে ইবনে সিনার মতো ব্যক্তিত্ব তৈরি হবে, তোমাদের মতো ইবনে খালদুনের মতো ইতিহাসবিদ তৈরি হবে, তোমাদের মধ্য থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিত্ব তৈরি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় ঘুমাতেন না, কারণ কি তিনি চিন্তা করতেন এই দিনের বেলায় যদি আমার রাজ্যের বা আমার এই খেলাফতের মানুষগুলো কোনো প্রয়োজনে আমার কাছে আসে, আমাকে যদি না পায়, তাহলে তো এটা তার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায়, আমি কি জবাব দিব আল্লাহর কাছে। আবার রাতের বেলা তিনি ঘুমাতেন না, রাতের বেলায় তিনি সারা রাষ্ট্রে ঘুরে ঘুরে বেড়াতেন, কে কি সমস্যায় আছে, কে কি অভাবগ্রস্ত আছে, রাষ্ট্রের কার কি প্রয়োজন আছে। তাহলে আমরা এমন শাসক বাংলাদেশে আগামী দিনে দেখতে চাই। আর এই শাসকগুলো তৈরি হবে আজকে আমার সামনে যারা বসে আছো, আমি যাদের চোখে চোখ রেখে কথা বলছি, এই মানুষগুলো আগামী দিনে তৈরি হবে। পারা যাবে না ইনশাল্লাহ। ছাত্র শিবির সম্পর্কে অনেক প্রোপাগান্ডা চালানো হয়, বিভিন্ন ট্যাগিং করা হয় আমাদেরকে। এখন আমরা এই ট্যাগিংকে আসলে গুরুত্বই দিই না। আমরা এই ট্যাগিং এর বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করব না। আমাদের হাতে অনেক কাজ পড়ে আছে। এটা গল্প বলবো? সময় তো অনেক হয়ে যাচ্ছে, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে। গল্পটা হলো, এক বনে বাঘ এবং গাধা তর্ক বিতর্ক লাগছে, ডিবেট হচ্ছে তাদের। তো ডিবেটটা হলো যে ঘাসের রং সবুজ না হলুদ, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক। তো পরবর্তীতে প্রায় 2 ঘন্টা তর্ক বিতর্ক করে বলা হলো যে এটা সমাধান দিবে কে? সিংহ, বনের রাজা, মানে বনের যিনি কর্তা রাজা, তার কাছে যেতে হবে। তো বাঘ এবং গাধা সিংহের কাছে আসলো, মহারাজ একটা বিচার নিয়ে এসেছি। কি বিচার? বিচারটা হলো যে গাধা বলতেছে যে বাঘ বলতেছে ঘাসের রং সবুজ, কিন্তু আমি বলতেছি ঘাসের রং হলুদ, এখন আপনি বলেন ঘাসের রং কি? বলছে হ্যাঁ হলুদই তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে এখন বিচার করেন, এতক্ষণ যে তর্ক বিতর্ক করলো আপনি তাকে শাস্তি দেন। তো বাঘকে বলা হলো যে তোমার শাস্তি হলো তুমি আগামী 2 মাস কোনো ধরনের গর্জন দিতে পারো। বাঘ কিন্তু গর্জন করে, তোমার 2 মাস গর্জন দেওয়া বন্ধ। এবার গাধা তো নাচতে নাচতে চলে গেল, খুব খুশি, ভালো বিচার পাইছে সে। এবার বাঘ বলতেছে, মহারাজ আপনি এটা কি বিচার করলেন? আপনি কি জানেন না ঘাসের রং সবুজ? অবশ্যই আমি জানি ঘাসের রং সবুজ। আপনার পাশে আরো কয়েকজনকে ডাকেন, তারা বলুক ঘাসের রং কি সবুজ। তো তাহলে আপনি আমার প্রতি অবিচার কেন করলো? বললো যে তুমি একটা গাধার সাথে 2 ঘন্টা সময় নষ্ট করছো, ঘাসের রং সবুজ না হলুদ, এজন্য তোমাকে আগামী 2 মাস কোনো গর্জন দেওয়া বন্ধ করে দিচ্ছে। এজন্য আমাদের সমাজেও বিভিন্ন জন অহেতুক নিজের কোনো কর্মসূচি নেই, কোনো এজেন্ডা নাই, সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে, 10 মিনিট বক্তব্যের মধ্যে 9.5 মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায়। এজন্য আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করবো না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা যে সমাজে বেড়ে উঠবা, তোমরা যে বন্ধুদের সাথে বেড়ে উঠবা, এবং অসংখ্য বন্ধুকে পাবা, অহেতুক বিষয় নিয়ে তোমার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো। মেহেরবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও, তোমার মাকে সময় দাও, তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও, একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও, একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও। দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এজন্য আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, এবং 24 পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে যে সম্ভাবনা ধারণ মুক্ত করে দিয়েছে, আমরা আর এই সম্ভাবনাকে হারাতে দিব না। আমরা কি আবার আরেকটা জুলাই করব? আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন, আমাদের ভাইয়েরা জীবন দিবেন, বোনেরা জীবন দিবেন? বারবার কতবার জীবন দিবে এভাবে? তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য? আমরা কি বাংলাদেশকে কোনোদিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না? এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমাদের আবু সাইদদের প্রতি দায় আছে, আমরা অনুভব করি, তাদের জীবন দেওয়ার কারণে আজকে আমরা এখানে দাঁড়াতে পারছি। এজন্য তাদের রক্তের প্রতি দায় নিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারবো তো? আমরা আমাদের পৃথিবীকে আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া লইব। নজরুলের উক্তি দিয়ে শেষ করছি, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্য সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।